আসো মা আসেন। এই যে বাপ্পি স্যারের আগমন, স্বাগত বাপ্পি স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগত। স্যার আসেন, আমরা সামনে দিকে যাই স্যার। আসো আসো আসো, আসেন মা আসেন। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ। যাবা, এটা আমাদের বাসা। বাপ্পি, তোমাদের গ্রামের বাড়ি এরকম কেন? আমি তো ভাবছি গ্রামের বাড়ি মানেই ডুপ্লেক্স বাড়ি, তারপরে সামনে অনেক বড় পুকুর, মানে বাগান টাগান অনেক কিছু দিয়ে। এটা কেমন গ্রামের বাড়ি? আসলে হয়েছে কি, বাসায় তো আমরা ওরকম কেউ থাকি না। আজকে কতদিন পরে বাসায় আসছি, আমি নিজেও বলতে পারি না। এই জন্য বাসার কোনো কিছু ঠিকঠাক করা হয় নাই। তাই আমি যেহেতু আসছি, বাসা অবশ্যই ঠিক হবে। তুমি কই নিয়ে আসছো আমাকে এটা? তুমি আগে বলো নাই তোমাদের টিনের বাড়ি, তোমাদের কোনো কিছু নাই বাসার মধ্যে, তাহলে তো আমি আসতাম না। আমি ভাবছি গ্রামের বাড়ি ডুপ্লেক্স টুপ্লেক্স হবে। ও মা, এসে দেখি টিনের বাড়ি। চল আজকে চলে যাই আমরা। বিয়ের পরে প্রথম ঈদ আমার, কত স্পেশাল। এখানে ঈদ করবো। যাবা, তুমি আসছো মাকে নিয়ে, আমরা সবাই অনেক খুশি হয়েছি। আমরা তো পরিবারের সাথে শুধু ঈদ করতে আসি নাই, এলাকার সব লোকের সাথে আমরা ঈদ করব। তুমি জানো না? হ্যাঁ, এটা তো ঢাকা থেকে তোমার বলে নিয়ে আসছি। আসছো যেহেতু একটু ম্যানেজ করে থাকো প্লিজ। আর এই যে তোমার আমি কি বলছিলাম, তোমার বলছিলাম না বাসায় কি কি লাগবে সেটা তোমার দেখার জন্য। তুমি কি দেখছো? তুমি তো কোনো কাজ করোই না, ওনার থেকে বসে থাকো। স্যার, আমি তো বলছি আপনাকে, আপনি আমার উপর আস্থা রাখেন। আমি আসছি না স্যার, এই 2 বছর স্যার আমি আপনার সাথে আছি না, আমি তো আপনার ক্যারি করছি স্যার। আপনি আমার উপর আস্থা রাখেন, 100% আমি সব কিছু ক্লিয়ার করব। আমি বুঝতে পারছি তুমি 2টা বছর ধরে আমার সাথে আসো, তার মানে কি তুমি এগুলো দেখবে না? দেখো, আমার সামনে পিএসএ ঝাড়ি টাড়ি মেরে না লাভ নাই, আমি সব বুঝি। ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি চলে আসছি না, সব কিছু ঠিক করে দেবো। যাবা, সবাই এখানে দাঁড়ায় আছে, চলো পরে আমি বলতেছি ম্যানেজ করে দিব। মা, আমি বুঝতে পারতেছি আপনার কষ্ট হবে, কয়েকটা দিন থাকেন, সমস্যা নাই। আপনি দেখবেন আমি সব কিছু ঠিক করে দিতেছি। বিয়ান সাহেবা, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না। আমাদের যতটুকুন সামর্থ্য আছে চেষ্টা করব আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। না মানে ঠিক আছে, কিন্তু জামাই বাবাজির উপরেও আমার ভরসা আছে। কিন্তু জামাই বাবাজি চাইলেই তো বাড়িঘর ঠিক করতে পারবে। ভাবি, আপনি দেখতে কি সুন্দর, আপনার দেখে আমার একদম পরানটা জুড়ে গেছে। বিয়ান সাহেবা, ঘরে চলেন, অনেক দূর থেকে আসছেন। তুমি দাঁড়ায় আছো কারণ তোমার যাইতে বলছি না বাজার করতে। জি স্যার, আমি যাচ্ছি স্যার, আপনারা রেস্ট করুন, আমরা যাচ্ছি। আসুন না, আসো। বিয়ান সাহেবা, ঈদ মুবারক ভাবি চলেন। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। ভাবি, আমার ডাকছেন? হ্যাঁ, আমি না শাওয়ার নিব। শাওয়ার? ও, গোসল করবেন? তোমাদের শাওয়ার প্লেসটা কোথায়? আসেন আমার না কাছে। কোথায় ওয়াশরুম? এই যে এখানে। এটা কি? এটাকে ওয়াশরুম বলে? আমি এখানে শাওয়ার নিব? হ্যাঁ ভাবি, এইটাই আমগো গোসলখানা। আমরা সবাই তো এখানেই গোসল করি। এই তুমি জানো আমার বাসায় কি কি আছে? আমার বাসায় বাথটাব আছে, গ্রিজার আছে, শাওয়ার নেওয়ার সব এলিমেন্ট আছে। ভাবি, ওইসব তো ঢাকা শহরে থাকে, গ্রামগঞ্জে তো আপনি ওইরকম বাথরুম পাইবেন না। আমরা সবাই এখানেই গোসল করি। যদি আমাকে বাপ্পি একবার বলতো তার গ্রামের বাড়ি এরকম ওয়াশরুমে প্রাইভেসি নাই, তাহলে আমি জীবনেও আসতাম না এখানে। আরে আমি এখানে শাওয়ার নিব কিভাবে, আর ড্রেসই বা চেঞ্জ করবো কিভাবে? আপনি গোসল করেন, আমি পর্দা টানাইয়া দিতেছি, তারপর ওইখানেই কাপড় চোপড় বদলাবেন। তোমার মাথা ঠিক আছে না? পাগল টাগল হয়ে গেছে। তোমাদের এসব কাণ্ড কীর্তি দেখে না আমার আর এক মুহূর্তে গ্রামে থাকতে ইচ্ছা করছে। ভাবি, কয়েকটা দিন ম্যানেজ করে চলেন, দেখবেন এমনিতেও অভ্যাস হয়ে যাবে। তুমি ম্যানেজ করো, তুমি তোমার ওয়াশরুম নিয়ে থাকো, আমি আর গোসলই করবো না যে কয়দিন এখানে থাকবো। ভাবি, বিয়ান, বিয়ান, ও বিয়ান, কই আপনি?
এবারে মানুষ গেল কোথায়? বিয়ান সাহেবা কি মানে ডাকতেছেন? আপনি ডাকেছি। কি হয়েছে বিয়ান সাহেবা? এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে হওয়ার কি বাকি আছে? আমি ওয়াশরুমে যাব। আরে হা করে কি দেখছেন? ওয়াশরুম বুঝেন নাই? আমি বাথরুমে যাব, বাথরুম। ও বাথরুম, বাথরুম ওই যে ওইদিকে। এই জঙ্গলের ভিতরে যেতে হবে? আপনাদের ঘরের ভিতরে বাথরুম নাই? বিয়ান সাহেবা যে কি কোন, এই টিনের ঘরের ভিতর আবার বাথরুম থাকে? হায় আল্লাহ, আপনি এটা কি বললেন? আপনাদের বাসায় একটা বাথরুম নাই, তাহলে আমি যাবো কোথায়? বিয়ান সাহেবা, আমাগো গ্রামে যারা আছে আমরা সবাই বাইরে বাথরুম করি। এইসব আপনি কি বলতেছেন বিয়াই? এই বাসায় এক সেকেন্ডও থাকা যাইব না। আমি যে কি করি, কি বিপদে পড়লাম মেয়ের তোমার কথা শুনে এখানে আইসা। ও আল্লাহ, আরে আমার বাথরুমে যাওয়ার ব্যবস্থা করেন না। দাঁড়ান আইতাছি আমি। বিয়ান সাহেবা, এই ধরেন বদনা। হোয়াট ইজ দিস বদনা? ধরেন। এইটা নিয়েই তো আপনার বাথরুমে যাওয়া লাগবো। হ্যাঁ, কি বললেন আপনি এইসব? শেষ পর্যন্ত আপনি আমার হাতে বদনা ধরিয়ে দিলেন। আরে বিয়ান সাহেবা, আমি আপনার হাতে বদনা ধরাই দেই নাই। আপনি যে কয়দিন এই বাড়িতে থাকবেন এই বদনাই আপনার সম্বল। শুনেন, আমি কেন যে আমি মেয়ের জামার কথা শুনে এই বাড়িতে আসছিলাম? আমি ওই যে ঢাকায় এসির মধ্যে বসে থাকতাম, ওইটাই আমার জন্য ভালো ছিল। বিয়ান সাহেবা, বদনা না নিলে আপনি পানি খরচ করবেন কেমনে? কি বললেন আপনি এইসব? এই বদনা নিয়ে আমার যাইতে হইব? শুনেন, রাগ গুসা করে কোনো লাভ নাই। আপনি এই বদনাটা নিয়ে তাড়াতাড়ি কাম সাইরে আসেন। এই দেন, বদনা দেন, বদনা দেন, বদনা। উহ, কাজগুলো গুছায় করতে হবে, বুঝতে পারছো? হাতে কিন্তু সময় একবারে কম। ঠিক আছে, আর সবকিছু তুমি কিন্তু লেখা রাখবা, জি স্যার। হ্যাঁ? কোনো কিছু যেন ভুল না হয়। ওকে স্যার, আমি এখন লিখে দিচ্ছি। জিনিসগুলো লেখো যেগুলো করছে। ওই যে ওই জায়গার যে ঘটনাটা ঘটলো, হুম। যেটা লাগবে মালপত্র, ওই মালপত্র কিনে দেবা তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এই বাসায় কিছু বাজার লাগবে, বাজারগুলো লেখো। ওই যে নাম্বার পারে যে মসজিদ আছে ওটা তো সিমেন্ট লাগবে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর কথা আছে। এই চেয়ে দাও, আচ্ছা চেয়ে এসো। চেয়ে আসো। কি ব্যাপার, সকাল থেকে আসার পরে তোমাকে দেখলামই তো না। বসেন মা, বলছে কি ওই গ্রামের লোকজন নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে, অনেকদিন পরে আসছে তো এই জন্য। বাবা, তোমাদের গ্রামের মানুষজন খুবই ভালো, তবে একটা কথা আছে। মা কি কথা বলে? আমি কি কথাটা ওদের সবার সামনে বলবো নাকি? কোনো সমস্যা নেই মা, সবার সামনে বলতে পারে। বাবা, বাবা তোমার বাড়িতে তো কোনো বাথরুম নাই, বাথরুমে কোথায় যাব আমি? তোমাকে বলছিলাম না আমি বাসায় আসার আগে এই বাসায় কি কি লাগবে সেটা তোমার দেখার জন্য বলছিলাম না? তুমি কি করছো? এই বাসায় একটা বাথরুম নাই, হ্যাঁ? এটা তুমি দেখবে না? আচ্ছা স্যার, দেখতেছি আমি কি করা যায়। তুমি কবে দেখবা? আজকে আমার শাশুড়ি আম্মা বাথরুমে যাইতে পারে নাই, এটা হইলো এটা? স্যার আমি আজকের মধ্যে ব্যবস্থা করছি স্যার বাথরুমটা। স্যার আপনি আজকের দিনটা আমাকে সময় দেন। মানে পেঁয়াজ না খালি মুখে মুখে কথা বলে, কাজের নামে ঠনঠনা। ঠিক কইছেন মা, আমার এই পেঁয়াজটা কোনো কাজের না। আমি পারলে তোরে আজকে কানটা ধরে বের করে দিতাম। শুধুমাত্র কই না, সামনে ঈদ, 3টা পোলাপান আছে, যদি বের করে দেখা হইব কি? মা আমার আজকের দিনটা সময় দেন, বাথরুম ব্যবস্থা করে দিচ্ছি। বাবা, তুমি জানতাম না যে তোমার বাড়িতে কোনো ভালো বাথরুম নাই? মা আসলে হয়েছে কি, আমার আম্মা না বাথরুম নিয়ে কখনো কোনো কিছু বলে না। এই কিনের বাথরুমে যাইতে যাইতে অভ্যাস হয়ে গেছিল, কিন্তু আমার না একবারও মাথায় ছিল না। আমার যদি মাথায় থাকতো আপনার জন্য আমি অবশ্যই একটা হাই কমোড লাগানোর ব্যবস্থা করতাম। বাবা, তুমি তো জানো আমরা হাই কমোডিটি রিস্কের অভ্যাস। আচ্ছা যাক, এখন যখন আইসা পড়ছো, একটা হাই কমোডের বাথরুম রেডি করে দাও। ঠিক আছে। দেখি না এটা কোথায় গেল, কখন থেকে দেখছি না ওকে, বাইরে দিয়ে গেল কি না দেখি তো। তুমি কি করছো বাসায় আসার পরে? আর তোমার আমি কি বলছিলাম? তোমারে আমি বলছিলাম বাসায় আসার আগে যে বাসার কি কি লাগবে সেটা তোমাকে দেখতে বলছিলাম, সেটা করছো তুমি? আচ্ছা আচ্ছা স্যার, সরি স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আজকে সবার সামনে শাশুড়ি আমার এই কথাগুলো বললো, তুমি কি করছো? তুমি বুড়ার মাথা করছো। যাও বাথরুম ঠিক করো। না রে কোশ না, কেন যে গ্রামে আসলাম, এবার মানে আমার ঈদটাই ঠিক মতো হবে না। আর একদম
আচ্ছা শোন একটু রাখ, আমি পরে কথা বলছি। বিএন সাহেবা এনেন, বিকেল হয়েছে, মুড়ি চাবান, ভালো লাগবো। বিকালে বসে তো একটা মুড়ি খাবো মানে? আমার কি দাঁতে ব্যথা? বিএন সাহেবা, আমাদের এদিকে কিন্তু গ্রামে সবাই মুড়িই খায়, এই জন্য আপনারে দিলাম। শুনেন, আমাদের ঢাকার টাউনে আমরা মুড়ি খাই কখন জানেন? যখন আমাদের দাঁতে খুব ব্যথা হয় তখন পানি দিয়ে ভিজিয়ে রাখি, নরম হয় তখন খাই। এমনি আমরা মুড়ি খাই না। আর বিকালবেলা মুড়ি একটা খাবার হইলে এটা নাস্তা। আমরা বিকালবেলা স্যান্ডউইচ খাই, কফি খাই, বার্গার খাই। ও ওটা তো আপনাকে বলে লাভ না, ওগুলো চিনে নি না। আচ্ছা যাই হোক, বলেন। বিএন সাহেবা, আপনি যেসবের নাম কইতেছেন আমি এসব কিছুই বুঝবো না, কারণ এসব নাম আমি কোনোদিন শুনিই নাই। আমাকে গ্রামে হইতেছে বিকেলবেলা একটু লাল চা আর একটু মুড়ি, আর খুব বেশি হইলে পরে ওই লাল আটার রুটি দিয়ে আমরা সুবাই সুবাই খাই। আসলে ঘটনা হয়েছে কি বিয়েন, আমরা গ্রামে কখনো এসে থাকিনি। আপনার ছেলে বলল তাই আসলাম, কিন্তু আপনাদের যে এটা এত গ্রাম এটা আমার জানা ছিল না। আচ্ছা বিয়েন সাহেবা, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা বিএন সাহেবা কোন? আচ্ছা বিয়ান সাহেবা, আপনার ছেলের তো টাকার কোনো অভাব নেই, তাহলে গ্রামের এই পরিবেশে পড়ে আছেন কেন? ভাঙা বাথরুম, ঘরের টিন ভাঙা, বেড়ার দরজা কাটা, মানে কোনো কিছুই তো ঠিক নেই। তাছাড়া আপনার ড্রেস আপও তো খুবই খারাপ, করুণ অবস্থা। কি ব্যাপার? আপা, আমার পোলা আমারে শহরে নিয়নে লেগা ব্যস্ত হইয়া থাকে, মাঝে মধ্যে রাগও করে, কিন্তু আমি এই ভিটা বাড়ি ছাইরা শহরে যাবো না আপা। এইটা আমার স্বামীর ভিটা, বিয়া কইরা আমারে এই বাড়িতেই প্রথম নিয়ে আইছে। আমার স্বামীটা নাই এখন, কিন্তু এই ভিটা বাড়ি আছে। জানেন আপা, দেখতে দেখতে না 35টা বছর কাইটা গেল, সে হয়তো নাই এই দুনিয়াতে, কিন্তু বিশ্বাস করেন আপা, আমি ঘুমের থেকে উঠা এই ঘরের ভিতরে আমি তারে খুঁজে পাই, ঘরের বাইরে গেলে আমি তারে খুঁজে পাই, রাইতে যখন ঘুমাইতে যাই তাও মনে হয় তার গায়ের গন্ধ পুরাটা বাড়ি জুইরা রইছে। এর লেগে এই মায়া ছাইরা না আমি কোনো জায়গায় যাইতে পারি না। অনেক কষ্ট করে পোলাটারে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, সেই পোলাকে আমার এইখানে রাখতে চায়, আমারে তো শহরে নিতেই চায় আপা। আমার মনে মানে না। জানেন বিয়ান, শেষবার যখন আমার পোলাটা আইলো, এই ঘরটা ভাইঙ্গা একটা বিল্ডিং করতে চাইলো, আমার লোকে যে কত রাগারাগি হইলো, আমি তারপরেও এই ঘর ভাঙতে দেই নাই, কারণ এই ঘরটা ভাঙলে না বিয়ান আমি মনে হয় বাঁচুম না। আর এই যে পোশাক আশাকের কথা কইতেছেন বিয়ান সাহেবা, আমার পোলা আমার অনেক দামি দামি কাপড় আইনা দিছে, আমার ঘর ভর্তি, কিন্তু আমি না ওইসব দামি কাপড় পরতে পারি না। ওই দামি কাপড় পরলে কেমন যেন আমার সারা শরীর খালি চুলকায়, বুঝছেন? যাক, গ্রামের মেয়েরা যে স্বামী ভক্ত হয়, অন্তত আপনাকে দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে বিয়ান, আসলে আমি তো জানি না আপনারা কি খান না খান, আমি না বুঝাই আপনারে মুড়ি দিয়ে ফেলছি। মিষ্টি গ্রামের মানুষ না, জঘন্য। ঠিক। হ্যাঁ শোন, ও তুই লাইন কাটিস নি? আরে বলিস না, বিকেলে আমাকে মুড়ি নিয়ে আসছে চা দিয়ে খাওয়ার জন্য। বল, মুড়ি একটা খাবারের জিনিস হলো? তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু আসছি একটা ব্যবস্থা হবে। আসলে হয়েছে কি, বিজনেস সব কিছু মিলে গ্রামে অনেক দিন পরে আসছি, যার জন্য গ্রামের কোনো কিছুই আমি ঠিকভাবে আসলে চিনতে পারতেছি না। আসলে ভাইজান কি হয়েছে শোনেন, ওই যে আমাদের উত্তরপাড়ার রাস্তাটা এত ভাঙা, কেউ ডেলিভারি রুগী নিয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, রাস্তায় ভাঙচুর, রিক্সা চলে না, অটো চলে না, মানে আপনি ভাই এটা সমাধান করে দিন। রাস্তাটাই তো, আরে বাবা আমি বলছি তো, আমি যেহেতু আসছি রাস্তাটা করে দিব। আর গভর্নমেন্টের অনেক উচ্চ পদস্থ লোকের সাথে আমার ভালো পরিচয় আছে, তো সমস্যা নাই, এটা আমি পাস করে দিব। টিকিট করতে এই যে জব্বার, তুমি তোমার স্যারের সব কিছু খেয়াল রাখবা। এই যে ডায়েরিটা নিয়ে আসছো, ডায়েরিটা নিয়ে কি করো, এই ডায়েরিটাতে সব কিছু নোট করবা, যখন যা লাগে ওরা যা যা বলে, গ্রামের যত সমস্যা আছে নোট করে রাখবা। আমি যখন ঢাকাতে ব্যাক করব দেন হচ্ছে তুমি এগুলো আমাকে রিমাইন্ডার দিবা, বুঝতে পারছো? রাস্তা যেভাবে করা যায় কি করতেছো তুমি এখানে? হ্যাঁ, মিটিং করতেছো না? আর আমি এখানে শাওয়ার নিতে চাই, শাওয়ার নিতে পারি না। কোথায় নিয়ে আসছো যেখানে ওয়াশরুম নাই? কি হয়েছে? আরে বাবা আমি কি গ্রামে আসছি? হ্যাঁ, আজকে প্রথম গ্রামে আসছি, আমি কি জানি আমাদের ওয়াশরুমটা কি অবস্থায় আছে? জব্বার, তুমি কি করো? কি করো তুমি? তোমরা কেন রাখছি?
তোমাকে রাখছি তোমার এবং তোমার স্যারের পরিবারে কখন কি লাগবে দেখার জন্য। এই সামান্য একটা বিষয় নিয়ে তোমার ম্যাডাম আমাকে কথা শোনাচ্ছে। আমাকে একটু সময় দেন, আমি করে দিচ্ছি। আজকের মধ্যে তোমার ম্যাডামের ওয়াশরুমটা ঠিক করে দিবা, যেখানে যা লাগে সব করে দিবা, বুঝতে পারছো? আর একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দেই, নেক্সট টাইম যদি এইসব ছোটখাটো বিষয় নিয়ে যদি আমার কাছে কোনো রকম অভিযোগ আসে, জব্বার তোমার কিন্তু চাকরি থাকবে না। পয়সা আমি করে দিচ্ছি, হ্যাঁ তুমি যাও। আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিই, আজকের মধ্যে যদি ওয়াশরুমটা ঠিক না হয় না, আমি ঢাকায় চলে যাবো আজকে, মনে রেখো। ভাবি আরে তোমার একটা কথা বললে তুমি কি বুঝো না? হ্যাঁ তুমি বুঝবো, তুমি আসো কেন? তুমি আসো, তোমার স্যারের কি লাগবে, স্যারের পরিবারে কি লাগবে সেটা তুমি দেখশন করবা। হ্যাঁ এইসব আমার কান পর্যন্ত যদি আরেকবার আসে, তা তোমার চাকরি করার দরকার নেই, বুঝতে পারছো? দাঁড়ায় আসো কেন, যাও। এই আতিক, আসো। জব্বার, জব্বার, কোথায় থাকো? হ্যাঁ, দৌড়টা তো ঠিক মতো দিতে পারো না, পড়ে গেলে ব্যথা পেয়েছো? নো নো ম্যাডাম, আমি তো কোনো ব্যথা পাইনি, আমি একদম স্ট্রং আছি ম্যাডাম। এই যে আমরা সকালবেলা আসলাম, বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত আমরা একটা ভালো খাবার পেলাম না। আরে এভাবে খেলে তো আমরা না খেয়ে মরে যাব। ম্যাডাম কি করতে হবে আপনি শুধু একবার বলেন, যদি প্রয়োজন পড়ে আপনার জন্য আমি চাঁদের দেশ থেকে খাবার আনবো। তুমি একটা কাজ করো, ঢাকায় ফোন করে দাও, একটা বাবুর্চি পাঠিয়ে দিবে, তারপরে আমরা এখানে অ্যারেঞ্জ করে সবাই বাইরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। সরি ম্যাডাম, এটা কোনোভাবে সম্ভব না। আমরা ঢাকা থেকে যেই পরিমাণ দূরে আসছি ম্যাডাম, তাতে কোনো মতে সম্ভব না ঢাকা থেকে শেফ আনানো। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম, 2 দিন পর তো ঈদ, যারা শেফ ছিল তারা তো সবাই বাসায় চলে গেছে ছুটিতে। তাহলে কি আমরা না খেয়ে থাকবো? এই, তোমাকে রাখা হয়েছে কি জন্য? তোমাকে রাখা হয়েছে সবকিছু ম্যানেজ করার জন্য। কই, তুমি কিছুই ম্যানেজ করতে পারছো না। ম্যাডাম আমি তো ম্যানেজ করার জন্যই আপনাদের সেবায় নিয়োজিত আছি, আপনি টেনশন করবেন না। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, বিকল্প একটা ব্যবস্থা করে আমি খুব দ্রুত এটা সমাধান করছি। আর শোনো, জামাই বাবাজি যদি এই সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করে, খবরদার আমার নাম বলবে না। তুমি বলবে তুমি নিজে থেকেই বলেছো, তুমি বলেছো ম্যাডাম এবং আপুমনি সারাদিন কিছু খায়নি, ভালো খেতে পাচ্ছে না, তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করার জন্য আমি এই ডিসিশন নিয়েছি। বুঝতে পেরেছো? ম্যাডাম হাসালেন আপনি। আমার যদি এতটুকু বুদ্ধি জ্ঞান না থাকে, আমি কি এমনিতে পিএস হয়েছি? শোনো, অতিরিক্ত পাকনামি করো না। তুমি কি পারো আর কি পারো না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কাপটা নিয়ে যাও, 1 কাপ গ্রিন টি নিয়ে এসো। জি ম্যাডাম, ওকে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমার কি মনে হয় জানেন, আমার ভাই আকাশ থেকে পরি নিয়ে আসছে। ভাবি, আপনি এত সুন্দর হয়েছেন কেমনে? আসলে অস্ট্রেলিয়ায় বড় হয়েছি তো, আর অস্ট্রেলিয়ার ওয়েদারটাই এমন যে সবার স্কিন টোনই ফর্সা হয়ে যায়, এর জন্য তোমার কাছে সুন্দর লাগতেছে আমার। ভাবি, আপনি তো জানেন না আপনি মেলা সুন্দর। আপনি যখন আমগো গ্রামে ঢুকছেন, এলাকার সকল মানুষ আপনার দিকে হা করে তাকায় ছিল। আসলেও আমি তো খেয়ালই করি নাই, বাট তোমাদের গ্রামের লোক, তারপর তোমার ফ্যামিলি মেম্বার সবাই যেভাবে আমাকে উইশ করলে না, আমার খুব ভালো লাগছে। আসলে হয়েছে কি, গ্রামের মানুষগুলো ভালো, বাট পরিবেশটা যেন কেমন কেমন, আমার না ভালো লাগে না। এই যে দেখো, টিনের বাসা, এসি নাই, বাথটাব নাই, গ্রিজার নাই, আমি তো এইভাবে বড় হইনি। ভাবি, গ্রামে যখন প্রথম প্রথম মানুষ আসে তখন এরকম কথাই কয়, কিন্তু থাকতে থাকতে যখন আপনার মনটা বয়ে যাব তখন আর যাইতে মন চাইবে না। ভাবি, আমি যত শুনছি ভাই নাকি আপনার পছন্দ করে বিয়ে করছে। আপনার প্রেমটা কেমন হয়েছে? শোনো, তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকো, এত পণ্ডিতি করতে হবে না। পরে আবার দেখা যাবে তুমি প্রেম শিখে প্রেম করতেছো। ভাবি যে কি কর না, আমগো গ্রামে কি আর প্রেম ফিরিতে এসব চলে? আমি তো ঘরের থেকে বাড়িতে পারিনি, এই ঘর থেকে ওই ঘরে গেলে মানুষ দেখে ফেলে। ভাবি, আপনার কি ক্ষুধা লাগছে? আমি আপনার কিছু খাওন দিমু? তোমাদের এখানে কি খাবার আছে? এই পর্যন্ত যেগুলো দেখলাম একটা তো মুখে দিতে পারি নাই। ভাবি, আমরা তো গ্রামে সব খাবারই খাই, কিন্তু আপনি যে সব ধরনের খাবার খান ওগুলো কোত্থেকে আইনা দিমু কোন? আচ্ছা, তোমাদের এখানে টমেটো আছে? টমেটো? আরে আমগোই তো 2টা ক্ষেত আছে টমেটো। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, আমার জন্য একটা টমেটোর সালাদ নিয়ে এসো। আচ্ছা, আপনি বলেন, আমি টমেটো সালাদ বানিয়ে আনতেছি।
আল্লাহ তুমি আমার কোথায় নিয়ে আইলা? আমি কবে এখান থেকে যাইতে পারো? হ্যাঁ ওরে মারে। বিয়ান সাহেব, কি হয়েছে আপনার? আপনি টেবিলের উপরে পা তুলে রাখছেন কেন? আপনি ওইটা ইঁদুর আছে? হিন্দুর চলেই তো গেছে, কামড় তো আর দেয় নাই নাকি? কাপড় দেয় নাই, একবার হেন্দে যাইতেছে, এবার হেন্দে যাইতেছে। জানেন ছোটবেলায় ইঁদুরের ডরে আমি 7 দিন পর্যন্ত খাটের থেকে নিচে নামি নাই, আমি পা তো উপরের দিকে উঠিয়ে রাখছিলাম। বিয়ান সাহেবা শুনেন, এই ইন্দুর তো কামড় টামড় দিব না, তবে হ্যাঁ 2-1টা আছে ওই এদিক সেদিক দিক তো যাওয়া আসা করে। আর একটা কথা বিয়ান সাহেবা, এই শেষ রাতের দিকে কিন্তু আমাদের এইদিকে শিয়াল আছে, হুক্কা হুয়া ডাকাডাকি করে। আপনার কিন্তু শুনে মনে হয় ভালোই লাগবো ডাকগুলা, তাই না? শিয়াল ওটাকে আপনি ঘুমাইতে, আমি এখানে থাকুন না, আমি 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 চলে যাবো, আমি চলে যাবো। আল্লাহ এই জামাই কি করলা তুমি? আমি চলে যাবো, আজকে জামাই আসুক, আমি চলে যাবো। আরে ভয় পাইেন না বিয়ান সাহেবা, এইটা তো আমি আপনার লগে দুষ্টামি করলাম, বিয়ান হই না। তবে হ্যাঁ আপনি যদি ভয় পান তাহলে রাত্রে আপনি আমার সাথে থাকতে পারেন, কোনো অসুবিধা হইব না। আপনার জাম কেমনি? শিয়াল তো আমার ধরে ফেলাইব। বিয়ান সাহেবা কোনো সমস্যা নাই, আপনি বললে আমি আপনারে নিয়ে যাবো আইসা। আচ্ছা বিয়ে, আমি কিন্তু এইসব ভয় পাই, আপনি আমার সাথে সাথে থাইকেন, যে কদিন আপনাকে বেঁচে আসি, ঠিক আছে? বিয়ান সাহেবা কোনো সমস্যা নাই, আপনার মন চাইলে আপনি পা নিচে নামাইতে পারেন, আমি ইন্দুরে মানা করে দিব আপনারে যাতে কামড় না দেয়। কি বলতেছেন? ইঁদুর আপনার কথা শুনে? না না, আমি পা নামাবো না। আমাকে বাসায় নিয়ে চলো। বোমা বোমা ভয় পাইও না। কি কর? তেলে পোকা দিয়ে ভয় না? আমাদের হইতেছে গ্রামের বাড়ি, এইখানে তেলা পোকা ইন্দুর মাকড়সা এগুলো থাকবই, আমরা এইগুলা নিয়েই বসবাস করি, আমাকে কোনো সমস্যা হয় না। আপনার কি তেলা পোকা ইঁদুর এগুলো পালেন? বিয়ান সাহেবা আপনি বেশি না কয়েকটা দিন এখানে থাকেন, দেখবেন আপনারাও এটার সাথে অভ্যস্ত হয়ে যাইবেন, আর কোনো অসুবিধা হইব না। মাসের সকাল থেকে শুরু হয়েছে এই ঝামেলাগুলা, একটার পর এক। আমি তো পাগল হয়ে যাবো 2 দিন এই বাসায় থাকলে। আমি তো পাগল হওয়ার পথেই। আরেকটা লোক রাত 10টা বাজে এখন পর্যন্ত বাসায় আসার কোনো নাম নেই। আসার পর থেকে শুরু হয়েছে তার জনসভা। তার একটা যে বউ, তার কি লাগবে, কি খাবে, কখন কি দরকার, সেদিকে তার খেয়ালই নাই। বৌমা আমার পোলাটা এইরকমই, যখনই সে বাড়িতে আসে বাড়িতে তো থাকেই না, পুরা এলাকার মানুষজন নিয়ে সে ব্যস্ত থাকে। তুমি কিছুদিন ওর সাথে এখানে সংসার করো, তুমিও দেখবা এইগুলার ভক্ত হইয়া যাইবা। বা আমি বুঝলাম আপনার ছেলের অনেক ফ্যান, কিন্তু বইয়ের দিকে তো গুরুত্ব রাখবে নাকি? ঠিক আছে বোমা, তুমি আমার সাথে ঘরে চলো, তেলা পোকা ইঁদুর মাকড়সা কই কোনটা আছে সব আমি মাইরা দিতেছি, ঘরে চলো। ভাবি চল আসো। জব্বার, আয় জব্বার। হ্যাঁ ম্যাডাম। কই থাকো সারাদিন? হ্যাঁ আসলে ম্যাডাম হয়েছে কি, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। স্যার তো এলাকার মানুষজন নিয়ে মিটিং করছে, আর এলাকার মানুষজন তো স্যারকে খুব ভালোবাসে, সবাই মিলে ঘিরে রয়েছে। স্যার তো অনেক বিজি ম্যাডাম। তোমার স্যার কি এমপি হবে নাকি মন্ত্রী হবে যে এলাকার লোকজন নিয়ে থাকতেছে? ম্যাডাম আপনি আমার মনের কথাটা বলেছেন। ম্যাডাম আমি যেটা দেখলাম, স্যারের যে জনপ্রিয়তা, মৌমাছির মতো স্যার যেদিকে যাচ্ছে মৌমাছির মতো জনগণ দৌড়াচ্ছে স্যারের দিকে। তবে ম্যাডাম স্যার যদি নির্বাচন করে তাহলে কারো ক্ষমতা নেই স্যারের সামনে দাঁড়ানোর মতন, স্যার কিন্তু বিনা ভোটেই পাস করে যাবে স্যার। শোনো, তোমার স্যারের 12টা না তুমি আর বাজে আনো দয়া করে। আমার ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার নিয়ে এসে যাও। জি ম্যাডাম, কি আনবো? ব্রেকফাস্টে আমি খাবো হচ্ছে আমেরিকান ব্রেকফাস্ট, দুপুরবেলা খাবো সাশিমি, সুশি আর প্রন, আর রাত্রে খাবো হচ্ছে মাশরুম স্যুপ। দেন আর কি খাওয়া যায়? আর কিছু ফ্রেশ সালাদ নিয়ে আসা যায়। সরি ম্যাডাম, আমরা তো ঢাকা থেকে অনেক দূরে আছি, আপাতত আপনার এই খাবারগুলা আমি এই মুহূর্তে দিতে পারছি। সো হোয়াট, এখন পুরো বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, তুমি যদি না যাইতে পারো তাহলে অ্যাপে অর্ডার করে দাও। ম্যাডাম এখানে অ্যাপে কাজ করে। এই আমি কি তোমার ইতিহাস শুনতে চাইছি? এখন যাও, এখন যাও,
যা খুশি পাও নিয়ে আসো যখন। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। কই এসে বললাম। আম্মা কি রান্না করতেছো? বাড়িতে মেহমান আইছে না, আমরা নিজেরা যা মন চাই তাই রান্না করে খাইতে পারি, কিন্তু বাড়িতে বৌমা আসছে, বৌমার মা আসছে, তোর ভাই আসছে, তাদের জন্য তো একটু ভালো মন্দ রান্না করতে হয় না, অনেক কিছু রান্না করতে হইব। জানো আম্মা, তোমার পোলার কপালটা না চান কপাল, কি সুন্দর পরিন লাহান একখান বউ পাইছে। আজকে তো ভাবির লগে আমি অনেক গল্প করছি। হ্যাঁ রে মা, তুই তুমি ঠিক কথাই কইছস, আমার পোলাডার কপালটা অনেক ভালো, কত সুন্দর একটা বৌমা পাইছে, আবার শাশুড়িটাও অনেক ভালো, কত বড় লোক, ভালো ঘরে বিয়ে করছে। হয়েছে হয়েছে, তোমার আর কম লাগবে না। আমার ভাইয়ের কি টাকা পয়সা কম আছে? গ্রামের হকগুল মানুষ আমার ভাইয়ের পিছনে মৌমাছির মতো ঘুরে। হরে মা, অনেক দিন পরে এই বাড়িতে অনেক আনন্দ হইব, গ্রামের সব মানুষজন আসতেছে তোর ভাবিরে দেখার জন্য, এমনিতেই তো আমার বাড়িতে ঈদ লাইগে রইছে। আম্মা, তুমি তো সারাটা দিন রান্না করে পড়ে আসছো, সারা দিন কাজ করতেছো, কত পদে রান্না করতেছো, আর তুমি তো জানো না তারা কি কি খায়। তুমি সবকিছু রান্না করো, তাদের যেটা ভালো লাগবে ওটা দিয়ে খাইবো। আচ্ছা আম্মা, আমি ভাবির কাছে যাই, ভাবি কিছু লাগে কিনা জিজ্ঞেস করে আসি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে আমি আসছি, আসার পর থেকে তুমি কয়টা বার আমার দিকে তাকাইছো? তাকানো তো দূরের কথা, তুমি বাসায় থাকো না, সারাদিন এলাকার মানুষজন নিয়ে ঘুরে ঘুরে বেড়াও। আমার কি লাগবে, আমি খাইছি কিনা জিজ্ঞেস পর্যন্ত করো না। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তোমার আমি সময় দেই না। হ্যাঁ, আসছে, আসার পরে এলাকার লোকজনকে তো একটু সময় দিতে হবে, না দিলে হয় বলো? আমি জানি এলাকার মানুষ তোমাকে অনেক পছন্দ করে, তাই বলে কি সারাদিন ওদের নিয়ে পড়ে থাকবা? বইয়ের দিকে তো একটু তাকাবা নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, আমার কয়েকটা দিন সময় দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। আরেকটা কথা, তোমার যে পিএস জব্বার, ও এত অ্যানোয়িং, তুমি 2টা বছর ধরে কিভাবে সহ্য করছো? ওকে বলি একটা, ও নিয়ে আসা আরেকটা। আরে জব্বারের কথা কই না, ওর যন্ত্রণা আমি পাগল হয়ে গেছি গা। মানে ওরে একটা বললে আর একটা করে, একটা বললে আর একটা করে। একটু ম্যানেজ করে নাও, কি করবা ঈদের আগে, কারণ ওর 3টা বাচ্চা আছে, বউ আছে, ওর চাকরি থেকে বের করে দিয়ে মানুষজন কি বলবে? হ্যাঁ, আরেকটা কথা, তোমার মা আর বোন ওরা খুবই ভালো, আমার ওদের খুব পছন্দ হয়েছে। তোমার কিন্তু এলাকার অনেক লোকজন দেখতে আসলে তুমি কিচ্ছু মনে করো না, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, লোকজন যারা আছে 2-3 দিনের মধ্যে সবার ঝামেলা মোটামুটি শেষ হয়ে যাবে, তারপর থেকে সারা দিন আমি তোমার সঙ্গে পড়ে থাকবো, ঠিক আছে? আর ঈদের জামা ভাই কতগুলো কিনছো, লাগলে আরো তোমারে কিনে দিব। এই গ্রাম থেকে? গ্রাম থেকে না, শহর থেকে। ঠিক আছে। ভাবছিলাম জামাইয়ের বাড়িতে ঈদ করব, কিন্তু যা অবস্থা দেখছি তাতে মনে হয় ঈদ করা হবে না, তার আগেই চলে আসতে হইবে। বিয়ান সাহেবা, কই যাইবেন? কই আর যাব, ঢাকায় যাব, নিজেদের বাসাতে যাব। বিয়ান, আপনাদের ব্যবহার তো অতুলনীয়, কিন্তু আপনাদের পরিবেশ ভালো না, একদম ধুলোবালি, তারপরে অ্যাটাচ বাথরুম নাই। বুঝেনি তো আমরা শহরে থাকি, আমাদের জন্য কমর ছাড়া বাথরুম আমাদের খুব সমস্যা হয়। আর কি বলবো, খাবারের দাবার তো মানে একদমই সমস্যা। আমরা কি দিয়ে কি রান্না করে আমি বুঝতেই পারি না। আসলে বিয়ান, এই খাবার আমরা মুখেই তুলতে পারি না। আসলে হয়েছে কি বিয়ান সাহেবা, আমরা তো গ্রামে বড় হইছি, আমরা এইগুলা খাই অভ্যাস হয়ে গেছে। আপনারা তো শহরের মানুষ, আসলে কিভাবে কি রান্না করেন, কিভাবে কি খান, এইগুলা তো আমি জানি না। আমি যা পারি, যেভাবে পারি আপনাদেরকে রান্না করে দেই। আমার বাপ্পি বাড়িতে আইলে আপনি ওরেই সবকিছু বুঝাইয়ে কন, ও সব ঠিক করে দিব। আর আপনারা যদি সত্যি সত্যি এখানে ঈদ না করে চলে যান, আমি মনে অনেক কষ্ট পাবো বিয়ান সাহেবা। বাপির উপরে আমাদের ভরসা আছে বলেই তো আমার মেয়ের শ্বশুর বাড়ি চলে আসলাম। আচ্ছা, আপনি চাটা খান। চিনি দিয়েছেন কেন? আমি চিনি দিয়ে চা খাই না তো। চিনি দিয়ে ফেলাইছি, ভুল হয়ে গেছে বিয়ান সাহেবা, এরপরে আমি আর চিনি দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি জামাই বাবাজির সাথে কথা বলি। আচ্ছা বিয়ান সাহেবা। আচ্ছা। আসলে লোকগুলা খুব ভালো, আর আমার থাকারও খুব ইচ্ছা ছিল, কিন্তু এই পরিবেশে মনে হয় না থাকতে পারবো।
ম্যাডাম এই কি সমস্যা, তুমি এরকম দৌড়ে আসছো কেন? ম্যাডাম এই যে নেন ডাব খান। তো ডাব নিয়ে আসছেন ভালো কথা, এরকম পাগলের মতো দৌড়ায় আসতে হয় এর জন্য? ম্যাডাম আমি আপনার জন্য যে কাজ করেছি আমি আমার বউয়ের জন্য জীবনও এমন কাজ করিনি। আপনি এমন কি করছেন আমার জন্য যেটা আপনার বউয়ের জন্য করেন নাই? ম্যাডাম আপনি আমাকে বলছিলেন না যে আমার জন্য যা পারো তা নিয়ে আসো, আপনার জন্য ম্যাডাম আমার মতো এত সুদর্শন একটা ছেলে নিজে গাছে উঠছে এই কচি ডাব আপনার জন্য পাইরে আনছি ম্যাডাম। ও আচ্ছা তাই না? ম্যাডাম আপনি আমাকে যতটা অকর্মা ভাবেন, যতটা আবল তাবল যাই ভাবেন না কেন, আমি কিন্তু এতটা না, সামান্য একটু আছে। ভাবি ওনার কথা একদম বিশ্বাস করেন না, আমাদের অনেক ডাব গাছ আছে, হাত দিয়েও ডাব পারা যায়। উনি নির্ঘাত ওখানে লাভ দিয়ে ডাব ছিঁড়ে আনছে আপনার লেগে। তোমাকে সেটা বলতে হবে না, সেটা আমি আগে থেকেই জানি। ও যে সারাদিন মিথ্যা কথা বলে আর নিজেকে অনেক বড় জাহির করার ট্রাই করে। আমি যদি এরকম হইতাম তাহলে কি স্যার আমাকে 2 বছর ধরে চাকরিতে রাখতো? তোমার ছাড় একটা পাগল, তুমি আরেকটা পাগল, এই দুই পাগল মিলেই তো এই অবস্থা। কিন্তু একটা কথা, আজকে সন্ধ্যায় একটা বড় দেখে খাসি আনবা, তারপর গ্রিল করার জন্য যা যা জিনিস লাগে সবকিছু নিয়ে আসবা। আমি সন্ধ্যায় বারবিকিউ করবো, অনেকেই কিন্তু খেতে আসবে, তো ঠিক মতো ম্যানেজ করবো। ম্যাডাম খাসি নাইলে যেভাবে হোক একটা ধরে নিয়ে আসা যাবে, কিন্তু ওই যে ম্যাডাম যে কি বললেন গ্রিল কি বললেন, ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে করা। যদি কোনো উল্টাপাল্টা হয় জব্বার, তোমাকে আমি চাকরি থেকে ফায়ার করে দিব। ওকে ম্যাডাম আমি ব্যবস্থা করতেছি, আমি যেভাবে পারি যেখান থেকে পারি আপনাকে একটা ভালো খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। নাও ডাব কাটো। বৌমা, তুমি বাড়িতে আসার পরে তোমার সাথে বসে ভালো মতন কথাই হইল না। মা, আপনাদের এলাকার সবার ব্যবহারই অনেক ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে বাড়ি মানে টিনের না হয়ে একটু ডুপ্লেক্স, তারপরে ওয়াশরুমে বাথটাব, তারপর গ্রিজার, এগুলো থাকলে আর একটু ভালো হইতো। বৌমা, আমাগো মতন মূর্খ সূর্খ মানুষরে তোমার ভালো লাগছে? তোমার মুখে এই কথাটা শুই না আমার পরানটা জুড়াই গেছে। আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। কি বলো বৌমা তুমি? আমার ছেলে তোমার সাথে কি করছে? ও কিন্তু 15 দিন আগেও জানতো যে আমরা এখানে আসবো, তো ও চাইলে একটু বাসা বাড়ি ঠিক করতে পারতো না? হ বৌমা, এই কথাটা তুমি একদম ঠিকই কইছো। আমার পোলা এই কামটা একদম ঠিক করে নাই, ওর উচিত ছিল এইগুলা ঠিকঠাক করে রাখা। আচ্ছা মা, সমস্যা নেই, আমি দেখি ঈদ পর্যন্ত যেন কোনোভাবে ম্যানেজ করে থাকা যায়। তো হয় বৌমা, আমি তোমারে কথা দিতাছি, এরপরে যখন তোমরা আসবা তখন এই বাড়ি আর এরকম থাকবো না। এই টিনের ঘরের সাথে আমি একটা বিল্ডিং করতে কমো। ওই যে তোমরা শহরে যে ঠান্ডার মেশিং লাগাও না, সেই মেশিংও লাগাইতে কমো পোলারে। আর ওই যে তোমরা যেই রকম বাথরুম চাও সেই রকম বাথরুমে কইরা দিতে কমো। যা তোমা, তুই বৌমার জন্য গরম গরম কয়েকটা পাপড় ভাইজা নিয়ে আয় তো। আচ্ছা এই ম্যাডাম কই যেতেছেন? আমি পানি আনতে যাইতেছি। কেন জব্বার ভাই, কিছু কইবেন? ম্যাডাম আপনি তো একদম আমাদের স্যারের মতো। স্যারের মতো মানে? স্যারের মতো মানে আমাদের স্যার যেরকম ভালো মনের মানুষ, সবাইকে খুব ভালোবাসে, একদম নিজের মানে কাজ কর্ম খুবই খুবই অসম, আপনি ঠিক সেরকম। আমি দেখি ম্যাডাম আপনি তো আপনার বাড়ির সকল কাজকর্ম করেন, তারপরে এই যে বাড়িতে আপনার মেহমান আসছে কত রকম আপনি দেখাশোনা করছেন। হ, আমার ঘরের কাম আমি করবো না তো কে করব? আচ্ছা ঠিক আছে, অনেক প্রশংসা করছেন, আর কিছু কইবেন আমারে? কি বলবো ম্যাডাম, দুঃখের কথা ম্যাডাম, আমি বিয়ে করেছি ম্যাডাম, আমার বউ আছে, তিনটা বাচ্চাও আছে ম্যাডাম, কিন্তু আমার বউটা আমার মন মতন আমাকে ভালোই বাসে না। এখন মনে করছি ম্যাডাম কি করব, হয়তো দেখি না ডিভোর্স দিয়ে দেবো। বলেন কি, ডিভোর্স দিবেন কে? হ্যাঁ ম্যাডাম ডিভোর্স দিয়ে দেবো, মানে ভাল লাগছে না বুঝছেন, দেখি ওকে ডিভোর্স দিয়ে যদি ভালো কোনো জায়গায় মেয়েকে পাই, মানে এই যে আপনার মতো ধরেন এত মানে কাজকর্ম করে, এত সুন্দর, এত ভালো মনের মানুষ, এটাকে ডিভোর্স দিয়ে এরকম একটা খুঁজে দিয়ে। তো খুঁজেন, আমারে কইতেছেন কেন এসব? আসলে ম্যাডাম আপনি মনে হয় জানেন না, আপনার ভাই মানে আমাদের স্যার আর কি, উনার তো ব্যাংক ব্যালেন্স যত যা কিছু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু তো আমি দেখাশোনা করি, বুঝতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে কোনটা, যে
আপনার ভাই তো এটাও জানে না কোন ব্যাংকে কত টাকা আছে, কারণ সব কিছুর মালিকানা করি আমি। আমি খুব ভালো আছি ম্যাডাম। হ্যাঁ, তো বিষয় হচ্ছে ম্যাডাম, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে, বুঝছেন? আপনি দেখতে কত সুন্দর, আর কি, এটাই বলছিলাম। তো ম্যাডাম, আমি যে আপনাকে এগুলো বললাম, এগুলো আবার সামনে বলার দরকার নেই, বুঝতে পারছেন? আমি এমনি আপনাকে ভালোবেসে বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন পানি আনতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যান। আর আমি যে ব্যাপারটা বললাম একটু মাথায় রাখেন, আর খবরদার স্যারও কিছু বলবেন না। আর আপনার যদি ম্যাডাম এমনি কিছু লাগে, শহরের ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা করে, তো আমাকে বলবেন, ঠিক আছে? তো ঠিক আছে ম্যাডাম, যাই আমি। হ্যাঁ, আচ্ছা। আমি যেভাবে বলছি তুমি সেভাবে কাজ করবা, আর সবকিছু ডায়েরির মধ্যে লিখবা, ঠিক আছে? ওকে স্যার, যেন মনে থাকে। ওকে স্যার। স্যার আমি এখনই লিখে নিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার হাতে এগুলো কি? রান্না করে নিয়ে আসলাম বাবা। আমি তোমারে কতদিন বলছি, হ্যাঁ? আসার আগেও তো আমি তোমারে ফোন দিয়ে বলছি যে একটা কাজের লোক নেওয়ার জন্য। হ্যাঁ, তোমার কি দিন দিন বয়স বাড়তেছে না? এটা তোমার মাথায় রাখতে হবে না? বাবারে, তুই কি কোনোদিন কাজের মানুষের হাতে রান্না খাইছিস? হ্যাঁ, আর এতদিন পরে বাড়িতে আসছিস, আমি নিজে হাতে রান্না করে তোরে খাওয়াইতে পারলে আমি নিজে অনেক শান্তি পাবো, তাই নিজে হাতে রান্না করছি বাবা। মা, আমি বুঝতে পারছি তুমি রান্না করে নিজ হাতে আমার খাওয়াইতে চাও, তাতে কোনো সমস্যা নাই। তুমি চাইলে তো একটা দুটো লোক রাখতে পারো, সে তোমার একটু সহযোগিতা করে দিল, তাতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ আমি লোক নিব। আমি তোমারে একটা কথা সাফ সাফ করে বলে দিই, তুমি একটা কাজের লোক নাও, সে তোমাকে একটু হেল্প করে, রান্নাটা তুমি করে, তাতে আমার কোনো সমস্যা নেই। আর একটা কথা মা, কিন্তু দেখতেই আছো আমার বউ শাশুড়ি, ওরা তো আসলে এই ধরনের পরিবেশে কখনো থাকে নাই। আমার মনে হইতেছে কি জানো, ওরা আসলে একটু আনকমফোর্ট আর কি টোটাল বিষয়টা নিয়ে। তো ওরা যদি তোমার মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলে, তুমি কিছু মনে করো না, বুঝছো? না রে বাবা, বৌমা, তার মা, ওরা সবাই তো আমার আপনজন, কাছের মানুষ। আর ওরা তো কখনো এই পরিবেশে থাকে নাই, এটা আমি ওকে দেখেই বুঝতে পারছি। ওরা যা মনে চায় তাই কইতে পারে, আমার কোনো অসুবিধা নাই। বাবা, আমি খাবার রেডি করতেছি, তুই বৌমা আর তোর শাশুড়িরে নিয়ে খাইতে আয়। ঠিক আছে মা, যাও, আমি কথাটা শেষ করে আসতেছি। সবকিছু প্রপার নোট চাই, ঠিক আছে? জব্বার, কই থাকে এই লোকটা সারাদিন? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই তুমি সব জায়গায় এসে পড়ে যাও কিসের জন্য? আসলে ম্যাডাম ব্যাপারটা কি হয়েছে, আপনি যখন ডাক দেন না, তখন আমার ভিতরটা শুকিয়ে যায়, তখন মনে হয় কোন দিক দিয়ে আমি যাব আপনার কাছে, এই জন্য তাড়াহুড়া করতে গিয়ে পড়ে যায় ম্যাডাম। আমাকে দেখে কি বাঘ ভাল্লুক মনে হয়? ভয় পাওয়ার কি আছে এখানে? ম্যাডাম, আমি কি শুধু আপনাকে দেখে ভয় পাই, স্যারও তো আপনাকে দেখে ভয় পাই। এই, তোমার সাহস কি করে হয় তুমি তোমার স্যারের নামে উল্টাপাল্টা বলো? ওকে সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। তোমার স্যার তোমাকে কি বলছে? আমার টেক কেয়ার করতে, আমার কখন কি লাগে তুমি খোঁজ নাও। আচ্ছা ম্যাডাম, বলেন আপনার জন্য কি করতে পারি? ম্যাডাম, আপনার জন্য একটা ডাব নিয়ে আসি। এই যে বাসায় আসছি, প্রতিদিন রাতের বেলা মশা মশা আর মশা, তোমার কি সেদিকে কোনো খেয়াল আছে? এখন যাও একটা মসকিউটো স্প্রে নিয়ে আসো। সরি ম্যাডাম। ম্যাডাম, আপনি যে এটার নাম বললেন, এটা তো এখানে পাওয়া যাবে না ম্যাডাম। কি পাওয়া যায় এখানে? ম্যাডাম, তবে আমার কাছে একটা আইডিয়া আসছে। আমি ছোটবেলায় দেখতাম আমার নানির বাড়ি গেলে আমার নানি ওই পাতা খড় এগুলা দিয়ে আগুন ধরাইতো, তারপর ধোয়া হইতো, ধোয়াতে সব মশা পালাই যেত। তো আপনি যদি বলেন ম্যাডাম, আমি ওই ঘরটাতে আগুন ধরাই দিই। আগুন লাগাই দিও ঘরে না? এখানে তো অ্যাটলিস্ট মশার কয়েল পাওয়া যাবে নাকি? যাও নিয়ে আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম, যাই তাহলে। হ্যাঁ, এই বাজার কি এদিকে নাকি এদিকে? ও এদিকে ম্যাডাম। এত মশা এই বাসায়। মা, তুমি আর যাই বলো, বাপ্পির ফ্যামিলির লোকজন কিন্তু ভালোই না, খারাপ না। লোকজন তো ভালোই ওরা, কিন্তু গ্রামে না আমাদের পক্ষে থাকা খুব সমস্যা। দেখ না, আমরা অ্যাটাচ বাথরুম ইউজ করে অভ্যস্ত, তারপরে ঘর থেকে বের হলে ময়লা, কি দুয়ার বলেন সেইটা, মানে নানান সমস্যা এখানে গ্রামে। মা, আমি বুঝতেছি যে পরিবেশ একটু খারাপ, কিন্তু আমি তো বাপ্পিকে মুখ ফুটে বলতে পারতেছি না, বুঝো বিষয়টা। তুই যা বলতেছিস সবই ঠিক আছে, কিন্তু এই পরিবেশে ঈদ পর্যন্ত তো থাকা সম্ভব না। তুই বরঞ্চ বাপিকে বুঝিয়ে বল, চল আমরা ঢাকায় চলে যাই। মা, তুমি শুধু তোমার চিন্তা করতেছো, বাপ্পিকে তো এখানে এলাকার সবাই ভালোবাসে।
এলাকার সবাই নিয়ে ও ঈদ করতে চাচ্ছে, এখানে কিছু তো বলার নেই আমার, বলো। মারে, আমি জামাইয়ের বিষয়টা বুঝতে পারছি। জামাইরে এই এলাকার লোকে সবাই ভালোবাসে, কিন্তু আমরা যদি এইভাবে আরো কিছুদিন এইখানে থাকি তাহলে তো আমরা দম বন্ধ হয়ে মারা যাব। মা তুমি তো জানোই বাপ্পিকে এলাকার লোকেরা কত পছন্দ করে। এখন ওকে আমি এই কথাটা কিভাবে বলি যে আমরা এখানে ঈদটা করবো না? বাপ্পি না খুব ভালো একটা ছেলে, যেমন ওর পরিবারকে ভালোবাসে তেমনি আমাদেরকেও ভালোবাসে। বাপ্পিকে বুঝিয়ে বলিস, ও যেন কষ্ট না পায়, বুঝতে পারছিস? মা তুমি তো জানো না এই সেম প্রবলেম আমিও ফেস করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো এত করে, তাহলে বাপ্পি আসুক, ওকে আমি বলবো। স্যার স্যার আচ্ছা দাঁড়া, ফোনটা রাখো তো। আপু, স্যার আছে? কি সমস্যা জব্বার ভাই? আপনি এরকম চিল্লাইতেছেন কেন মেরার মতো? আসলে কি হয়েছে আপু, স্যারকে ফোনে পাচ্ছিলাম না, এই জন্য চলে আসছি বাসায় সরাসরি। একটু জরুরি কাম ছিল স্যারের সাথে। ভাইয়া তো একটু অসুস্থ, মাথা ব্যথা করতেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। ওকে ওকে, কোনো সমস্যা নেই আপু, চাইলাম কি আর পাইলাম কি আপু, কোনো সমস্যা নেই। কি বলছেন আপনি? আচ্ছা আপু, আপনি মনে হয় ভুলে গেছিলেন, আমি কিন্তু আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, ওটা কি আপনার মনে আছে? আপনি কাকে কি বলতেছেন? হুঁশ আছে আপনার? আমি আপনার স্যারের বোন হই। আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে ঠিক আছে। আর শোনেন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আজকের পর থেকে আমারে আপু বলে যাবেন, ম্যাডাম বলে ডাকবেন, নাহলে কিন্তু আপনার স্যারের আমি সব বলে দেবো। ম্যাডাম, ভুলেও আপনি স্যারকে এই কথা বলবেন না। ম্যাডাম, আমার তিনটা বাচ্চা ম্যাডাম, আপনি যদি এখন স্যারকে এই কথা বলে দেন তাহলে আমার চাকরিটা চলে যাবে, আর আমার চাকরি চলে গেলে আমার বউ চলে যাবে, বউ চলে গেলে আমি এতিম হই, এতিম না, বউ চলে গেলে কিন্তু আমি মহাবিপদে পড়ে যাবো। ম্যাডাম, আপনি এটা স্যারকে কখনোই ভুলে গিয়েও বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখতেছি। তবে আমার একটা শর্ত আছে, আপনি আমার ভাবিরে যেমন ডাব আইনে খাওয়াইছেন, ওইরকম আমারে কালকে ডাব আইনে খাওয়াবেন। আর এই যে আমগো জমি থেকে টমেটো আইনা আমারে সালাদ বানিয়ে খাও। ম্যাডাম, ডাবটা আপনাকে খাওয়াইতে পারছি, কিন্তু সালাতের ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। ও তাহলে ভাইয়াকে বলে দিই। আমি ওটা ব্যবস্থা করে দেবো। টমেটো সালাদ খাবেন তো, বড় বড় গোল গোল টমেটো। ম্যাডাম, সঙ্গে একটু পেঁয়াজ দেবো, একটু বিট লবণ দিয়ে দিই। ঠিক আছে, যান। ম্যাডাম, ওকে। আয় আমার কথা শোন, কি হয়েছে? কথা শোন। কি হয়েছে মা? শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। ঘরে লোকজন কথা বলতে পারে না তো। আচ্ছা ঠিক আছে, এখন বলো। মারে, আমি বলি কি, আমি কালকে যাই গা, তোরা থাক। আর এই পরিবেশে আমি থাকতে পারবো না, যেমন মশা তেমন ময়লা ধুলা বালি, বাথরুমের সমস্যা। আমি যাই। মা 2 দিন পরে ঈদ, এখন যদি তুমি চলে যাও বাপ্পিকে কি বলবো বলো তো? আরে তুই এমন করে বলছিস কেন? তুই শ্বশুর বাড়িতে আসছিস ঈদ করতে, তুই ঈদ করে আয়, আমার তো এমন কোনো সমস্যা নাই। কি বলতেছো এখন এগুলা? 2 দিন পর ঈদ, এখন যদি তুমি চলে যাও তাহলে গ্রামের মানুষ তোমাকে নিয়ে কথা বলবো না? মারে, আমি বলি কি, তুই একটু বাপ্পিকে বুঝায় বল না, আমি যদি চলে যেতে পারি আমার জন্য খুব ভালো হয়। মা তোমার শুধু একা দম বন্ধ হচ্ছে, আমার নিজেরও তো দম বন্ধ হয়ে যাচ্ছে। মা তুমি চলে গেলে আমি একা হয়ে যাব না? তুমি গেলে আমিও তোমার সাথে চলে যাব, আমি কি এখানে একা একা ঈদ করবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আগে বাপ্পির সাথে কথা বল। ঠিক আছে, আমি বাপ্পির সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, যা। কথাটা মনে থাকবে? জি স্যার, জি। সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক করে ওকে করো। স্যার, ওকে স্যার। তোমাকে সারা বাসা খুঁজতেছি, হ্যাঁ? আর তোমার এখানে কি? যে একটা চেন নিয়ে আসো। কি হয়েছে যাবা, কোনো সমস্যা? হ্যাঁ, আর সমস্যা নেই। ম্যাডাম, ঠিক আছে, তুমি এখন যাও, তোমার স্যারের সাথে পার্সোনাল কথা আছে। আসসালামু আলাইকুম। কাজগুলো গুছিয়ে করো। দেখো, আমি তোমার কাছে আজকে একটা সিরিয়াস কথা বলতে চাই। কি কথা? বিশ্বাস করো বাপ্পি, আমি অনেক ট্রাই করছি এই বাসায় ঈদটা করার জন্য, কিন্তু আমার মনে হয় আমার পক্ষে আর পসিবল না। যাবা, আমি বুঝতে পারতেছি তোমার আর মার কষ্ট হইতেছে এই বাড়িতে থাকতে। তুমি তো জানো এটা আমার বাপের বিটা, চাইলেই তো এই বাড়িটা ভাঙে আমি নতুন বাড়ি করতে পারি না। আর বাসার যে পরিবেশ পরিস্থিতি এরকম ছিল এটা আমি জানতাম না, অনেকদিন ধরে বাসায় আসি না তো, ছোটবেলা থেকে এই বাড়িতে রয়েছি তো, তাই সবকিছু আমাদের অভ্যাস হয়ে গেছিল। আমি বুঝতে পারি নাই যে তোমাদের সমস্যা হবে। আপনি আমি তো থাকতেই চাচ্ছিলাম,
কিন্তু আমি আর অ্যাডজাস্ট করতে পারতাছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। চলে যাবা বললে কি হয়? দুদিন বাদে ঈদ, সব মানুষের দাওয়াত দেওয়া হয়েছে। সব মানুষ যদি আইসা দেখে তুমি নাই, আমার শাশুড়ি নাই, মানুষ কি ভাববে? মানুষ ভাববে না আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? তুমি কো আমার মান সম্মান কি থাকবে? আমি কই কি, আরেকটা বার একটু চিন্তা করে দেখো, কত ঈদ মানুষ কতভাবে কাটায়। কেউ হয়তো ঈদ করার মতো কোনো টাকাই নাই, ঈদের সেমাই কেনার মতন কোনো টাকা নাই, একটা জামা যে পরবে ওই জামা কেনার মতন টাকা নাই। ওইসব অসহায় মানুষদের কথা চিন্তা করিয়া তুমি যদি চাও এবার ঈদটা এখানে করে দাও। পারলে আমাকে মাফ করে দাও, আমি আর পারতেছি না। দেখো, আমার মা অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে বসে আছে, খোলা খোলা বউয়ের সাথে এবার ঈদ করবে। আমার মায়ের মনটা কেমন লাগবে তুমি কও? তাদের দিকে তাকাই হইলো তুমি আর মা থাইকা যাও, ঈদটা করে দাও, আমি অনেক খুশি হই। দেখো, আমি তো তোমার মা বোনকে নিয়ে কিছু বলিনি, তারা যথেষ্ট ভালো, কিন্তু আমি এই ওয়েদার, এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। তুমি তো জানো আমি এই পরিবেশে কখনো বড় হইনি। তোমার যেটা ভালো মনে হয় তুমি এটা করো। ও বাজান, এত রাইতে তুই আমারে ডাইকে নিয়ে এলি, জরুরি কিছু কইবি? হ্যাঁ মা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা বাজান? হয়েছে কি, আর 2 দিন বাদে তো ঈদ। তোমার বৌমা আর তোমার বেয়ান ওরা আমার কইতেছে আজকে রাত্রে যে ঈদ পর্যন্ত নাকি তারা থাকবো না, তারা চলে যাইব। ও বাজান, এটা তুমি কেমন কথা কইতেছ? নতুন বৌমা বাড়িতে এসে ঈদ করতে, আমার কথা বাদই দাও। তোমাকে লেগে এলাকার মানুষজন দেখো না কেমন উৎসব শুরু করছে, কত আনন্দ করতেছে। অহন যদি তোমরা চইলা যাও তাইলে এলাকার মানুষজনের মনটা না খারাপ হয়ে যাইব। আর আমি তো মা, আমার কথা বাদই দাও। বাপরে, যেমনে পারো বৌমা আর তার মারে একটু বুঝাই শোনায় রাখো না বাবা। মা হয়েছে কি, এই বাসার পরিবেশ, ধরো বাথরুম নাই, ভালো একটা শাওয়ার রুম নাই, খাবার দাবারের সমস্যা, তারা না এগুলো আর নিতে পারতেছে না। আমার বউ এসে বলতেছে যে আমার শাশুড়ি নাকি বাড়ি থেকে চলে যাইব। এখন তুমি কও, ঈদের আগে যদি চলে যায় তাহলে আমি কি করব? ও বাজান, আমি তো মুরব্বী মানুষ, আমি দরকার হইলে তোমার শাশুড়ির হাতে পায়ে ধরবো, যাতে তারা এখানে ঈদটা কইরা যায়। তুমি কি কও, আমি কি তার সাথে কথা কমু? না মা, যে থাকার এমনি থাকবো, আর যে চলে যাবার সে চলে যাব, তারে তুমি আটকে রাখতে পারবো না। ঠিক আছে মা, আমি আরেকবার চেষ্টা করে দেখতেছি কি করা যায়। আর যদি চলে যায় মা, তুমি কষ্ট পাইও না। বাবারে, তুই যেমনে পারোস তুই হ্যাঁ করে বুঝাইয়ে ঈদের আগ পর্যন্ত তাকে রাখ। মা, আমি বুঝতে পারতেছি না আমি কি করব। তারা যদি ঈদের আগে চলে যায় তাহলে কি হবে তুমি বুঝতে পারতেছো? আর একটা কথা বাজান, তোর বউ শাশুড়ি হ্যাঁ করে মন মানসিকতা না অনেক ভালো। তুই এমন কোনো কথা কইস না যে তারা মনে কষ্ট পায়। মা, তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তুমি তো আমার এই শিক্ষা দাও নাই কাউকে কষ্ট দিয়াম। আমি আমার বউ এবং শাশুড়িরে কিচ্ছু বলবো না, আমার কোনো কথায় তারা কষ্ট পাইব না। ঠিক আছে বাজান, তুই আমার থেকে অনেক ভালো বুঝস, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আর অনেক রাত হইছে, অন যা তো ঘরে যাই, শুয়ে পড়, আমিও ঘরে যাই। তুমি যাও মা, আমি একটু পরে যাবো। আচ্ছা বাজান, তাড়াতাড়ি যাইও। বাপ্পি বাবাজি, বাপ্পি বাবাজি, বাপ্পি বাবাজি কই গেল? বাসায় নাই নাকি? বাপ্পি বাবাজি, ও বাবাজি, এই চাচা, এই সকালবেলা এত চেঁচামেচি করতেছেন কেন? বাপ্পি বাবাজির কাছে আইছি আমি। আর আপনাদের একটা পেশা খারাপ। কোনো এলাকায় যদি বড়লোক মানুষ আছে, মানে টাকা নেওয়ার জন্য কোনো কাজ কাম নাই, সকালবেলা মানুষের উঠাই দিয়ে চলে আসে। আমি বাপ্পি বাবাজির সাথে দেখা করেই যাবো। চাচা, স্যার ঘুমাইতেছে, এখন চিল্লায়েন না, জানতো এখন। বাপ্পি বাবাজি, স্যার দেখেন তো লোক সকালবেলা এসে চেঁচামেচি করতেছে। কি
কি হয়েছে কাকা আপনি কোন সমস্যা না তো? না বাবাজি, কোনো সমস্যা নাই। আল্লাহ স্বয়ং পাঠাইছে আপনারে। আপনি আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আপনি আরে আপনি পায়ে ধরতেছেন কেন? কি হয়েছে? আপনি মানুষ না, আপনি আমার জন্য যা করছেন, আমার পোলার জন্য যা করছেন, আপনি আসলে মানুষ না, আপনি ফেরেশতা। আল্লাহ স্বয়ং পাঠাইছে আপনারে। কাকা, মানুষের জীবনে টাকা পয়সা অনেক কিছু, কিন্তু এই টাকা যদি মানুষের উপকারে না লাগে ওই টাকা দিয়ে কি হইব? আল্লাহ তো আমার অনেক কিছু দিছে। এই যে টিনের বাড়ি থেকে আজকে আমি কোটিপতি, আমার এই টাকা কি করব? হ্যাঁ, আমি মরার পরে কি টাকা নিয়ে যাব? আপনাদের গ্রামের মানুষের পাশে আমি থাকতে পারি, এটা আমার খুব ভালো লাগে। আপনার ছেলেটা বাসায় আসছে, এটাই আমার মনের শান্তি। বাবাজি, রাতটা পয়লেই কালকে ঈদ, আপনাদের নিয়ে খাওয়ার সামর্থ্য কিন্তু আমার নাই। আপনারা যাইন, একটা যে আমার পোলাটারে দেখে আসেন। যাইন মা। ভাইজান, আপনি যান, আমরা কালকে আপনার ছেলেকে দেখতে যাব। যাবো কাকা, আপনার পোলারা দেখতে যাবো। আসসালামু আলাইকুম। বাবা, তোমাদের গ্রামে এসে বুঝতে পেরেছি যে আত্মীয় স্বজন ছাড়াও যে বাইরের মানুষ তোমাকে কতটা ভালোবাসে, এটা চোখে না দেখলে বোঝা যায় না। মা জেবা, তুমি এমন একজনকে তোমার জীবন সাথী হিসাবে পেয়েছো যার মানুষের জন্য প্রাণ কাঁদে। মা, এই যে আমাদের বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা থেকেই কিন্তু আমার বাবা আমার মানুষ করছে। বাবা মারা যাওয়ার পরে মা অনেক কষ্ট করিয়া তিল তিল করে আমাদেরকে মানুষ করছে। আমি চাইলে কিন্তু একটা দালান বানাইতে পারতাম, কিন্তু বানাই নেই। কেন জানেন? এই ঘরটার মধ্যে আমার মা বাবার স্মৃতি আছে। আমি যখন বাড়িতে না থাকি, মা তখন ওই ঘরটার দিকে তাকায় স্বপ্ন দেখে। আমার বাবা সবসময় কি কইতো জানেন? আমার বাবা কইতো, মানুষের মতন মানুষ হইবি, মানুষের পাশে দাঁড়াবি। নিজের টাকা পয়সা দিয়ে কি হইব? যদি সেই টাকা মানুষের কাজে না লাগে, আমি চেষ্টা করি খুব সাধারণভাবে থাকতে আর মানুষের পাশে দাঁড়াইতে। বাজান, আজকে না গর্বে আমার বুকটা ভইরা যাইতেছে। তোর জন্য পুরা এলাকার মানুষ নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করে। কেন করে জানোস? তুই সব মানুষের বিপদে আপদে ঠাকুরের পাশে থাকার চেষ্টা করস। জানোস বাজান, তোর বাপেরও না এইরকম স্বপ্ন ছিল, মানুষের পাশে দাঁড়ানো বিপদে আপদে, কিন্তু ওই মানুষটা না পারে নাই, কারণ তার স্বাদ ছিল কিন্তু সামর্থ্য ছিল না। আর আজকে সেই সামর্থ্যটা আল্লাহ তাআলা তোর ভিতরে দিছে, আর সেই তুই সবার পাশে আছিস বাবা। আমার খুব ভালো লাগতেছে, বিশ্বাস কর। না, তুমি কাকার চেহারাটা দেখছো? ওনার চোখে মুখে মনে হয়েছে সারা ঈদের খুশি, সারা ঈদের আনন্দ। এইবার ঈদে এখানে আসার পরে এর চেয়ে বড় আনন্দ যে বা আমার জীবন আর কি হইতে পারে বলো? চাইলে আমি ঢাকা শহরে অনেক টাকা খরচ করে ঈদ করতে পারতাম, কিন্তু এরকম একটা ঈদ কি করতে পারতাম? আমার কাছে আজকে মনে হইতেছে এইবারের ঈদ আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দের থাকবে। অন্তত পক্ষে একজন মানুষের মুখে আমি হাসি ফোটাইতে পারছি। মা, চিন্তা করেন আজকে তার জীবনে সাদরাতটা কেমন হবে, অনেক খুশির হবে না? আজকে না সত্যি বাপ্পির জন্য আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে এরকম একটা মানুষ আমার হাজব্যান্ড। ভাবি, আপনি তো জানেন না, আমি ছোটবেলা থেকে ভাইয়াকে এভাবে দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম তখনও দেখছি ভাইয়া সব সময় বিপদে আপদে গ্রামের সব মানুষের পাশে থাকতো। জানো বাবা, তোমাদের গ্রামে আসার পরে তোমাদের গ্রাম, বাড়ি, ঘর, বাথরুম সবকিছু নিয়ে অনেক কিছু চিন্তা করেছি, কিন্তু আজকে তোমার এই দৃশ্য দেখার পরে আমি সব ভুলে গেছি। স্যার, আজকে আমার গর্ব হচ্ছে স্যার যে আমি আপনার পিএস। স্যালুট স্যার। তুমি সেলুট দিতেছো কেন? হ্যাঁ, তোমার সান না, এখন থেকে আর সবসময় মানুষের পাশে দাঁড়াবা, সবসময় মানুষের আপদে বিপদে দাঁড়াবা, ঠিক আছে? আর কাজটাও ঠিক করে করো, বুঝছো? আচ্ছা, একটা কাজ করো, কালকে ঈদের নামাজ পড়ার পরে আমরা সবাই মিলে ওনার বাসায় যাব, যে ওনার ছেলেকে দেখে আসবো। আর আমার কি মনে হয় জানো, এবারে ঈদটা সবথেকে স্পেশাল ঈদ। ঈদ মুবারক